নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একজন আদিবাসী সাংসদের রক্ত ঝরল। মুখ্যমন্ত্রীও ওই সময় উত্তরবঙ্গে ছিলেন। শ্রমিক ভট্টাচার্যর বঙ্কিম কটাক্ষ, একজন আদিবাসী সাংসদের রক্তে মুখ্যমন্ত্রীকে বরণ করা হলো। আসলে তৃণমূল কংগ্রেস কতটা ভয় পেয়েছে এই ঘটনা তারই প্রমাণ। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী খুব সচেতনভাবে কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রাকৃতিক বিপর্যয় হোক বা অন্য কোনো বিষয় যেখানে ত্রাণ সামগ্রী পৌঁছানোর দরকার সেখানে তিনি বিরোধীদের কোনো রকম স্পেস দেবেন না। প্রথমবার ক্ষমতায় আসার পর হাওড়ায় বন্যায় সূর্যকান্ত মিশ্র ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তার পথ আটকে তাকে ফেরত পাঠানো হয়। আব্দুল মান্নানের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল এবং 2021-এর পর বিজেপির সঙ্গে প্রতিনিয়ত শাসক তৃণমূলের এই সংঘাত, যেটা মাঝে মধ্যেই রক্তক্ষয়ী চেহারা নিচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী দলের সদস্যরা, বিশেষ করে এক বিশেষ সম্প্রদায়ের গুন্ডা মাস্তান বাহিনী বিরোধীদের মারধর করবে, অত্যাচার করবে, নিগ্রহ করবে। তারা যাতে ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে পৌঁছতে না পারেন সেটা নিশ্চিত করবেন। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী গিয়ে ত্রাণ বিলি করবেন। অর্থাৎ বিরোধীরা মানুষের কাছে পৌঁছে তাদের পাশে দাঁড়ান, এই বার্তা বিরোধীরা যাতে মানুষকে দিতে না পারেন সেজন্য কিন্তু শাসক দল পরিকল্পনা করে এই কাণ্ড কারখানা ঘটায়। যতই মুখ্যমন্ত্রী বলুন প্রমাণ করতে হবে তো ওই কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিল, সেখানে শাসক দলের সমর্থকরা কি করে বিজেপির নেতাদের উপর আক্রমণ করলো, এগুলো খতিয়ে দেখতে হবে। উনি কি খতিয়ে দেখবেন? শুভেন্দু অধিকারী তো সমস্ত কিছু প্রকাশ করে দিচ্ছে। কারা কারা, কোন কোন দুষ্কৃতী খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলা চালিয়েছে, শুভেন্দু অধিকারী এক্সেন্ডেলে তাদের নাম পরিচয় সব জানিয়ে দিয়েছেন। ঠিক অগস্ট মাসে কুচবিহার শহরে শুভেন্দুর উপর যে হামলা হয়েছিল, নেহাতি তার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে তিনি অক্ষত অবস্থায় ফিরতে পেরেছিলেন। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের বুলেট প্রুফ গাড়ি ছিল না। বিরাট নাকি গাড়ির কনভয় নিয়ে ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিল। আমি যে ছবি দেখেছি, আপনারাও দেখেছেন, মাত্র 2টো গাড়ি এবং 2জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন খগেন মুর্মুর সঙ্গে। শঙ্কর ঘোষ সম্ভবত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেন না। শঙ্করকে আমি দীর্ঘদিন ধরে চিনি, যখন ও বামপন্থী রাজনীতি করতো একটা স্কুটি নিয়ে সারা শিলিগুড়িও চষে বেড়ায়। আমার মনে আছে 2011 সালে আমি একটা টক শো করেছিলাম শিলিগুড়িতে, তখন শঙ্কর বামপন্থী দলের হয়ে মানে সিপিআইএম এর হয়ে সেই টক শোতে প্রতিনিধিত্ব করেছিল। তারপরে ওর সঙ্গে টুকটাক নানা সময় কথা হয়েছে। শিক্ষিত ছেলে, কিন্তু খুব অ্যাগ্রেসিভ। বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং শাসক দলকেও মাঝে মধ্যেই বিড়ম্বনায় ফেলে, তাই শঙ্করের উপর শাসক দলের খুব রাগ। খগেন মুর্মু একজন আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষ। বিজেপিকে ওই খগেন মুর্মুর রক্তমাখা মুখের ছবি, তার পোশাক রক্তে ভিজে যাচ্ছে, এই ছবি যদি আদিবাসী জনজাতি অধ্যুষিত অঞ্চলে ঘরে ঘরে ছড়িয়ে দেয় তাহলে বলবো বিজেপি নির্বাচনী লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী রিয়াক্ট করেছেন, খুব স্বভাবতই রিয়াক্ট করবেন। যখন ত্রাণ দিতে, দুর্গতদের পাশে দাঁড়াতে তার দলের জনপ্রতিনিধিরা যাচ্ছেন, তখন তৃণমূলের হামলা, সে ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা করবেন না কেন? একে তার দলীয় সতীর্থ, একে প্রাকৃতিক বিপর্যয়। সেই সময় তৃণমূলের বিশেষ সম্প্রদায়ের গুন্ডা বাহিনী যেভাবে চড়াও হয়েছেন জনপ্রতিনিধিদের উপর, এটা শাসক দলের কি বলবো মদত ছাড়া এটা সম্ভব নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোন জায়গায় রাখছে এই ঘটনাগুলো তারই প্রমাণ। একজন জনপ্রতিনিধি সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টা কি?
যত নির্বাচন এগিয়ে আসবে তত বিরোধী দলের নেতা সমর্থক তাদের উপর এইরকম আক্রমণ নেমে আসবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা 2-3 দিনের মধ্যে বাংলায় 52 জন বিজেপির কর্মী সমর্থক খুন হয়েছিলেন। এ তো কোনো বানানো তথ্য নয়, এই তথ্য পরিসংখ্যান পাবলিক ডোমেনে আছে। এবার তো শাসক আরো মরিয়া, সেই জন্য ওই বিশেষ সম্প্রদায়ের গুন্ডা বাহিনীকে তারা রাস্তায় নামিয়েছে। ওই শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, মিনি ফিরোজ, এরা শাসকের স্ট্রংম্যান। এরা মানুষকে ধমকায়, চমকায়, শাসানি দেয়, ভোটের দিন ভোট লুট করে, গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ প্রয়োগ করতে না পারে তার জন্য এরা সর্বদা তৎপর। তবে এই গুন্ডা বাহিনী নির্বাচনের সময় আর মাঠে থাকতে পারবেন না। হয় তাদের গ্রেপ্তার করা হবে, নইলে তাদের মদতদাতা প্রভাবশালীদের দরজায় কড়া নাড়বে কেন্দ্রীয় এজেন্সি, এবং তাতে অনেকেরই নির্বাচনের সময়টা হয়তো প্রচারের কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারবেন না। তাই প্রভাবশালী রাঘব বোয়ালরা তদন্তের আওতায় পড়ে যদি নির্বাচনের সময় ময়দানে না থাকেন, তাহলে এই প্রভাবশালীদের মদতে যাদের বাড়বাড়ন্ত সেই গুন্ডা বাহিনীকেও আপনি ভোটের সময় রাস্তায় দেখতে পাবেন না। চরম নির্বুদ্ধিতার কাজ করেছে তৃণমূল, সুযোগ করে দিয়েছে, হস্তক্ষেপের সুযোগ। অনেকে বলছেন যে কেন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে না। অনেকে জানেন না, কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো, বিরোধী দলের দাবি মেনে বা রাজ্যপালের মনে হলো তিনি একটা রিপোর্ট পাঠালেন স্বরাষ্ট্র মন্ত্রকে যে সবকিছু ভেঙে পড়েছে, রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন, তাহলেও রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। কখন যায়? যখন সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি শাসন জারি করতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষের সম্মতিরও প্রয়োজন হয় না। যদি এসআইআর যেটা শুরু হবে, সেই এসআইআর করতে নির্বাচন কমিশনকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রতিটি নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা তাদের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য। জনপ্রতিনিধিত্ব আইনে সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের ক্ষমতার উল্লেখ আছে এবং সংবিধানের 324 থেকে 329 ধারাতেও স্পষ্ট করে সংবিধানে উল্লেখ করা আছে নির্বাচন কমিশনের কি ক্ষমতা। তাহলে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে সাংবিধানিক কাঠামো সেই রাজ্যে ভেঙে পড়েছে, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এটা বলে দিয়েছে। তখন সংসদের উভয় কক্ষের কোনো অনুমোদনেরও প্রয়োজন নেই। শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই বিষয়টাকে সামনে রেখে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। এটা যারা রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করছেন, আমি তাদের অনুভূতিটাকে সম্মান দিই, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে, তার জন্য এটা করা যায় না। আবার রাষ্ট্রপতি শাসন জারি করলেও তৃণমূল ভিকটিম কার্ড খেলবে, শহীদের মর্যাদা পাওয়ার চেষ্টা করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, তার ফলাফল সবাইকে মেনে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় সরকারকে একটা জিনিস নিশ্চিত করতে হবে, যেমন 2011 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, ঠিক সেই রকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের আগে যাতে নির্বাচন কমিশন তৈরি করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য সর্বতোভাবে সবাইকে সচেষ্ট হতে হবে। প্রত্যেকে যেন নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।
নির্বাচন কমিশন পুরো বিষয়টা নিশ্চয়ই তাদেরও নজরে আছে, কারণ ভোটমুখী পশ্চিমবঙ্গ, যেখানে জনপ্রতিনিধিরা কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। মুখ্যমন্ত্রী বলছেন 30 গাড়ির কনভয় ছিল। কোথায়? দেখলাম তো মাত্র 2টো গাড়ি, 4টে গাড়িও দেখিনি। 30 গাড়ির কনভয় উনি কোথায় দেখলেন? এগুলো সব মুখ্যমন্ত্রীর কল্পনা প্রসূত। আসলে ছোটবাবু যেরকম ভাবে চলাফেরা করেন, কখনো কখনো মনে হয় যে তিনি নাকি দেশের প্রধানমন্ত্রী। এমন তার হাবভাব, এমন বৈভবের আস্ফালন, এমন নিরাপত্তার বজ্র আটুরি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দিদিমণি হয়তো ভাবেন যে বিজেপির লোকজন বোধহয় ওইভাবেই গেছিল, কিন্তু বাস্তবটা তা ছিল না। শ্রমিকবাবুকে জেড প্লাস সিকিউরিটি দেওয়ার ব্যাপারে মনস্থির করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু শ্রমিকবাবু বিনীতভাবে জানিয়ে দিয়েছেন ওই নিরাপত্তার বহর নিয়ে ঘোরা তার পক্ষে সম্ভব নয়। তিনি 50 বছর রাজনীতি করছেন, মানুষের সঙ্গে মিশেই রাজনীতি করবেন, মানুষই তার নিরাপত্তা দেবেন। আবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা যদি না থাকতো, তাহলে খাগড়াগড়ে যে ঘটনাটা ঘটেছিল, মানে কুচবিহারে, শুভেন্দুবাবু প্রাণ হাতে নিয়ে ফিরতে পারতেন না। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন। দিদিমণির খুব গোসা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন অপরিপক্ক, সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আরে কারা এই কাণ্ড ঘটিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। শুভেন্দু তো জানিয়ে দিয়েছেন, তদন্ত করুন না। আপনি ওখানে গিয়েও কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলেছেন। ভুটানের নদী থেকে জল ছাড়া, সিকিমে থেকে জল ছাড়ার কথা বলছেন। আরে তিস্তা, তোর্ষা, জলডাকা, টানাটানি, রায়ডাক, এইসব নদীর নাব্যতা কেন কমছে? দেদারে বালি তুলছেন, পাথর তুলছেন, বনে গাছ কেটে সাফ করে দিচ্ছে তৃণমূলী দুষ্কৃতীরা। ভুটান থেকে তো সেটা কেউ করছে না, বা সিকিম থেকেও করছে না। দিদিমণির দলের উরুকাতু মদনা প্রশাসনের একটা অংশের মদতে নির্বিচারে জঙ্গল সাফাই করছে, নদীর বুক থেকে বালি তুলছে বেআইনিভাবে, নুড়ি তুলছে, পাথর তুলছে। তাই নদীর নাব্যতা স্বাভাবিকভাবেই কমবে, জলধারণের ক্ষমতা কমবে। আরে নিজের দলের উরুকাতু মদনাকে সংযত হতে বলুন। আসলে আপনি সংযত হতে বললে কি হবে? আপনার কথাটা থোড়াই শোনে। ওরা জানে যে দিদি এসব বলবেন টলবেন, ওগুলো লোক দেখানো বলা, আমরা আমাদের কাজ করে যাব। দিদি বললে প্রশাসন একটু নড়ে চড়ে বসে 5 দিন 7 দিন, তারপরে আবার যে কে সেই। এই যে কলকাতায় 5 ঘন্টার বৃষ্টিতে কলকাতা বানবাসী হলো। এই যে পূর্ব কলকাতা জলাভূমি, যেটা রামসার সাইট, কি করা হয়েছে সেই জলাভূমিতে? কত বেআইনি নির্মাণ হয়েছে। কলকাতার ঢাল পূর্ব দিকে, জল জমলে পূর্ব দিক দিয়ে গড়িয়ে যায়, ওই পূর্ব কলকাতা জলাভূমি দিয়ে বিদ্যানগরী নদীতে পড়ে। সেই পূর্ব কলকাতা জলাভূমি যদি বেআইনি নির্মাণ হয় জলাভূমি বুঝিয়ে, তাহলে কলকাতার জল বেরোবে কি করে? এর দায় কার? কেন্দ্রীয় সরকারের। এর দায় ওই শাসক দলের মাতব্বরদের, যারা প্রশাসনের একাংশের মদতে ধরাকে সরাজ্ঞান করছে, নির্বিচারে জলাভূমি ভরাট করছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও পরিস্থিতিটা অন্যরকম কিছু নয়। আর মুখ্যমন্ত্রী ওনার এটা তো স্বভাব, সবসময় একে ওকে দোষারোপ করেন। ওনার দায় স্বীকার করার তো সৎসাহস নেই। কতটা অসংবেদনশীল হলে একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে সংবেদনশীল বলে দাবি করেন, ওই কার্নিভালে ঢাক বাজাতে পারেন, নাচতে পারেন, টানা বসে থাকেন কার্নিভালে তার টলিউড ব্রিগেডকে নিয়ে, আর উত্তরবঙ্গ বানবাসী। এই হচ্ছে সংবেদনশীলতার পরিচয়। আসলে আপনার মুখটা লোকে দেখবে, মা দুর্গার মুখের থেকে তো আপনার মুখের দিকে নজর বেশি টিভি চ্যানেলের। আপনি তো এটাই চান, প্রচার। নিজের প্রচারটা নিশ্চিত করতে কোষাগারের অর্থ ব্যয় করে সংবাদপত্রে আপনার হাসি মুখের বিজ্ঞাপন হয় প্রথম পাতায়। উত্তরবঙ্গের মানুষ নির্বাচনে আপনার দলকে এবার যা শিক্ষা দেবে, আপনি সেটা কল্পনা করতে পারছেন না।
আগের বার 24টা আসন পেয়েছিলেন, তো এবার অর্ধেক পাবেন। তার মালদা টালদায় খাতা খুলতে পারবেন না। আসলে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, যতই তার দলের মাতব্বররা বলুক আমাদের তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আসবো, উত্তরবঙ্গে 54টা আসন আছে না বিজেপি, ওখান থেকেই 35-এর উপর আসন পাবে, 35 থেকে 40-এর মধ্যে। আর আপনারা যদি ক্ষমতায় আসেন সর্বোচ্চ পেতে পারেন 154টা আসন, সর্বোচ্চ। এর থেকে বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, পরবর্তীকালে কি হবে বলতে পারছি না, কমার সম্ভাবনা আছে, কাঁটে টাক্কার হবে। তার উপরে এসআইআর, তার উপরে বিজেপি এবারে আর কোন রকম লুপহোলস রাখবে না, এটা তাদেরও সম্মানের প্রশ্ন এবং তাদের কাছে এটা আর পার কি লড়াই। সেটা মুখ্যমন্ত্রী পালস বোঝেন, ওই শাসক দলের যারা আছেন তাদের মধ্যে সব থেকে বেশি মুখ্যমন্ত্রী মানুষের পালস বোঝেন, এবং সেই পালসটা তিনি বুঝছেন যে মানুষের একটা বিরাট অংশ এবার পরিবর্তন চাইছে। উত্তরবঙ্গে তিনি তো ঘন ঘন গেছেন, কিছু করতে পেরেছেন উত্তরবঙ্গে? এবারও পারবেন না, এবার ফল আরো খারাপ হবে। আপনার অসংবেদনশীলতার পরিচয় উত্তরবঙ্গের মানুষ এবার চোখের সামনে দেখেছে, তারা অনুভব করেছে। দুর্গতদের পাশে যখন বিরোধীরা ত্রাণ নিয়ে যেতে চাইছে, আপনি সেটাকে ভণ্ডুল করতে চাইছেন। আপনি চান না যে আপনার হাত দিয়ে শুধু ত্রাণ পৌঁছবে, এটাই মানুষের সামনে উঠে আসুক। বিরোধীরা, স্বেচ্ছাসেবী সংস্থা যেন ত্রাণ নিয়ে না যায় কোথাও। কেউ যেতে চাইলেই আপনার দলের ওই বিশেষ সম্প্রদায়ের গুন্ডারা ঝাঁপিয়ে পড়বে। খগেন মুর্মুর চোখের নিচের হাড় ভেঙেছে। বললাম, শ্রমিকবাবু বলেছেন এক আদিবাসী নেতার রক্ত ঝরল এবং সেদিনই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এলেন। এর তাৎপর্য অপরিসীম। আসলে এটা হচ্ছে দিশাহীনতার ফল। দলটার উপর কারুর কোনো নিয়ন্ত্রণ নেই। হয়তো স্থানীয় স্তর থেকে কেউ বলেছে ওই বিজেপির নেতাদের শিক্ষা দিতে হবে, আমরা সব বুঝে নেব। যখন দাদারা বলেছেন বুঝে নেব, তখন এই দুষ্কৃতী বাহিনী আশকারা পেয়ে গেছে, ঝাঁপিয়ে পড়েছে। কুচবিহারেও এটা হয়েছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় তাই হচ্ছে। এরাই ভোটের দিন নামবে ভোট করাতে, কিন্তু এবার সেই সুযোগ ওরা পাবে না। ওই কাইজার, জাহাঙ্গীর, মুদাস্সার, শওকত, শাহজাহান এরা ভোট করাতে পারবে না। এবার এই বার্তাটুকু নিশ্চিত দিল্লি সূত্রে এসছে, পারবে না। এবং এটা তো কফিনের শেষ পেরেক পুতল যে একজন সাংসদ, একজন বিধায়ক তারা আক্রান্ত হলেন। ব্যবস্থা নিন, দুষ্কৃতীদের বিরুদ্ধে নেবেন না। নির্বাচনের আগে হলো, 6 মাস আগে হলো, মানে নির্বাচনের আগে। এটাই বাংলার ছবি। এরপর কমিশনার কোনো লুপহোলস রাখবে না, কেন্দ্রীয় সরকারও রাখবে না। প্রধানমন্ত্রীর এই যে রিয়াকশন খুব তাৎপর্যপূর্ণ। তিনি কার্যত ইঙ্গিত দিয়েছেন এবার দিদিমণিকে আর ওই খেলা হবে বলে ফুটবল ছুটতে আর তিনি দেবেন না। এবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই অপশাসনের বিরুদ্ধে রায় দেবে। নিজের দোষ দেখবেন না, নিজের দলের গুন্ডাদের সংযত করবেন না, কল্পিত প্রতিপক্ষ সাজিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন, সবসময় এর ওর ঘাড়ে দোষ চাপাবেন। এটার সীমা আছে একটা, সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ উচিত শিক্ষা দেবে। দেখুন, বিজেপির কোর সাপোর্টার, তৃণমূলের কোর সাপোর্টাররা সরকার তৈরিও করে না, সরকার ফেলেও না। সরকার ভাঙা, সরকার গড়া করে সাইলেন্ট মেজরিটি। তারাই ভোটের ফলাফল নির্ধারণ করে। সেই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এখন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে। অনেকে বলছেন না 2011 সালের মতো পরিস্থিতি নেই, তার থেকেও খারাপ পরিস্থিতি। ভোটটা মানুষ দিতে পারলে গণেশটা উল্টোবে। এটা বোঝবার জন্য
কোনো রাজনৈতিক বিশ্লেষক হওয়ারও প্রয়োজন হয় না। যারা ট্রামে, বাসে, মেট্রো রেলে ঘোরে, চায়ের দোকানে আড্ডা মারে, যেগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়, সেখানে কান পাতলেই মানুষের মনোভাবটা কি সেটা স্পষ্ট বোঝা যায়।